স্বাগত ডিবিসি সংবাদে। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি ফারহাত তাসনিম। মালয়েশিয়ায় জঙ্গি তৎপরতার অভিযোগে বাংলাদেশি ধরা পড়ার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার তাগিদ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। তারা বলছেন বাংলাদেশ সরকারের উচিত হবে তদন্ত কাজে দেশটিকে সহায়তা করা। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন এ ধরনের ঘটনা ভিসা প্রাপ্তিতে প্রভাব ফেলতে পারে। গেল ২৭ জুন মালয়েশিয়ায় গ্রেফতার হন ৩৬ বাংলাদেশি, যারা কারখানার নির্মাণ ও সেবা খাতে কর্মরত ছিলেন। পরে তাদের বিষয়ে তথ্য জানতে চেয়ে চিঠি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। ৪ জুলাই দেশটির পুলিশ প্রধান জানায়, সিরিয়া ও বাংলাদেশে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট IS এর তহবিলে অর্থ পাঠাত মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশিরা। তারা কি পরিমাণ অর্থ সংগ্রহ করেছে তা জানতেও চলছে তদন্ত। এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখার তাগিদ দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। চাইলে সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা বলছেন দেশটির সরকারকে। বাংলাদেশিরা এই ধরনের কাজে সম্পৃক্ত আছে, এই ধরনের ভাবমূর্তি কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। বাংলাদেশ সরকারের দিক থেকেও তাদেরকে অন্তত সহযোগিতা দেওয়া দরকার, যাতে করে এই বিষয়টা সম্পর্কে একটা পরিষ্কার একটা স্বচ্ছতা পাওয়া যায়। যদি তারা সেখানে সংশ্লিষ্ট থাকে, তাদের বিচার হয়ে বাংলাদেশের দিক থেকে বাংলাদেশ যে এটাকে এই ধরনের কর্মকাণ্ডকে অনুমোদন করে না সরকারিভাবে বা রাষ্ট্রীয়ভাবে, সেই মেসেজটা বাইরে যাওয়া উচিত। পররাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার এক প্রশ্নের উত্তরে জানান, এ বিষয়ে যা যা করণীয় তা করবে বাংলাদেশ। এ ধরনের ঘটনা বাংলাদেশিদের ভিসা প্রাপ্তি জটিল করে তুলতে পারে বলেও মনে করেন তিনি। যে কোনো নেগেটিভ বিষয়ই ভিসা প্রাপ্তির ক্ষেত্রে প্রভাব ফেলবে না আমি কথা বলতে পারি না। আমাদের দেখতে হবে যেন আমরা প্রপার স্টেপস যদি নেই তাহলে সেটা মিনিমাইজ করা যাবে। আমাদের করণীয় হচ্ছে দেখা যে আসলে তারা বিশেষ কোনো এই ধরনের কোনো অপকর্মের সাথে জড়িত কিনা। যদি জড়িত হয় তাহলে তাদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা চেষ্টা করা। ইতিমধ্যে আটক ৩ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। এনবিআরের আন্দোলন ছিল আমলাতন্ত্রে ক্যাডার বৈষম্যের চরম বহিঃপ্রকাশ। এই আন্দোলন দমাতে দুদকের অপব্যবহার হয়েছে বলে সমালোচনা করে টিআইবি বলছে, আন্দোলনকারীদের যেভাবে প্রতিহিংসামূলক শাস্তি দেওয়া হচ্ছে তা অগ্রহণযোগ্য। আর সিপিডি মনে করে এনবিআরের আন্দোলনের যৌক্তিক সমাধান ছিল, তবে অন্তর্বর্তী সরকারের পক্ষে এখন আর এর সমাধান করা সম্ভব নয়। সমাধান করতে হবে নির্বাচিত সরকারকে। শীর্ষ ব্যবসায়ীদের মধ্যস্থতায় এনবিআর ঐক্য পরিষদের ব্যানারে রাজস্ব কর্মকর্তাদের আন্দোলন প্রত্যাহারের পর থেকে নজিরবিহীনভাবে চলছে বাধ্যতামূলক অবসর, বরখাস্ত বা বদলির ঘটনা। এনবিআরের সংস্কার ঘিরে গড়ে ওঠা আন্দোলনে শুরু থেকেই সরকার ও আন্দোলনকারীদের মধ্যে বক্তব্যের অস্পষ্টতা ছিল বলে মনে করেন বিশ্লেষকরা। সেই সংস্কার মানার ক্ষেত্রে তারা এই যে দুটো আলাদা ডিপার্টমেন্ট, একটি হচ্ছে ডিভিশন, একটি হচ্ছে নীতি এবং আরেকটি যে বাস্তবায়ন, এটিকে তারা অ্যাকসেপ্ট করছেন কিনা এটি পরিষ্কার করা দরকার। অন্যদিকে এনবিআরের শীর্ষ পর্যায়ে যে অ্যাডমিন ক্যাডারের যারা আসছেন তাদের দিক থেকেও যে জিনিসটি আসছে না, সেটা হলো যে এনবিআরের শীর্ষ পদে ভিতর থেকেই পদায়ন করে নেয়ার ক্ষেত্রে তাদের মেনে নেয়া, এটিও কিন্তু সামনে আসছে না। তবে এই আন্দোলনের যৌক্তিক সমাধান ছিল বলেও মনে করেন তিনি। সরকার আলোচনাগুলো সূত্রপাত করতে পারেন উন্মুক্ত আলোচনার ভিত্তিতে, খোলা মনে, যাতে এই আলোচনাগুলো করে একটা সিদ্ধান্তের চেষ্টা করা হয়। এতে করে যদি সমাধান আসে তাহলে সেটি ভালো, যদি না আসে তাহলে এটা পরবর্তী নির্বাচিত সরকারের জন্য এটি অপেক্ষা করা ছাড়া উপায় নেই। রাজস্ব কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বহু পুরনো হলেও আন্দোলনের সময় দুদকের তদন্তের সমালোচনা করছেন গবেষকরা। সঠিক ব্যাখ্যার মাধ্যমে যে কি কি কারণে তাকে টার্মিনেট করা হলো বা কি কি কারণে তার পদচ্যুতি ঘটানো হলো সেই বিষয়টা বলতে হবে। দুদককে ব্যবহার করা হচ্ছে, দুদক কেন ব্যবহৃত হতে দিচ্ছে? যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদেরকে টার্গেট করে অনুসন্ধান করা, এটি এক ধরনের অ্যাটমসফিয়ার অফ ইন্টিমিডেশন ক্রিয়েট করা হচ্ছে পুরো প্রশাসনতন্ত্রের জন্য, শুধু এনবিআর নয়, পুরো মানে সরকারি সকল প্রতিষ্ঠানের জন্য একই ধরনের ভুল বার্তা দেওয়া হচ্ছে। আমি মনে করি এর থেকে দুদক নিজেকে বিরত রাখা উচিত ছিল। ডক্টর ইফতেখার বলছেন, আমলাতন্ত্রে ক্যাডার বৈষম্যের প্রকাশ এই আন্দোলন। এখন বিশেষায়িত জ্ঞান সম্পন্ন পদগুলোতে প্রশাসন ক্যাডারের পরিবর্তনের যৌক্তিক দাবি উঠতে পারে। আমাদের যে ক্যাডারগুলো আছে সরকারি কর্মকর্তাদের, সেই ক্যাডারগুলোর মধ্যে যে বৈষম্য আছে সেটাও কিন্তু এই যে সিদ্ধান্ত এনবিআরের রিফর্মকে কেন্দ্র করে সেটাকে অনেক নতুন মাত্রা
রূপান্তর করেছে এবং এ ধরনের বড় ধরনের সংকট সৃষ্টি করেছে। আন্দোলনে সমস্যার সমাধান না করতে পারার ফলে এনবিআরের কাজের শৃঙ্খলায় ফাটল ধরেছে বলেও পর্যবেক্ষণ টিআইবির। সেটির মধ্যে ফাটল ধরেছে। মেহের মুনি, ডিবিসি নিউজ, ঢাকা। আজ 10ই মহরম, শোকাবহ ও তাৎপর্যপূর্ণ পবিত্র আশুরা। হিজরি 61 সনের 10ই মহরম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন রাহমাতুল্লাহি আলাহি এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন। কারবালার এই শোকাবহ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা যোগায়। পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান থেকে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল বের হবে। খালি পায়ে বুক চাপড়ে হাই হোসেন মাতম তুলে মিছিলটি আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট ও সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডিতে শেষ হবে। এসব এলাকায় আশুরা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। জুলাই অভ্যুত্থানে বড় ভূমিকা ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন চলার সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী নিহতও হন। কিন্তু শিক্ষার্থীদের অভিযোগ, অভ্যুত্থানের পর রাষ্ট্র গঠনে কোনোভাবেই অন্তর্ভুক্ত করা হয়নি তাদের। কেউ বলছেন অভ্যুত্থানের প্রায় 1 বছর পার হলেও এখনও বাস্তবায়িত হয়নি জুলাইয়ের আকাঙ্ক্ষা। 2024 সালের 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনের আঁচ দ্রুত ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন স্থানে। সরব হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। চাপে পড়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। অনেকে উপায় না পেয়ে হল ছেড়ে ঘরে ফিরে যান। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা অনেক শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী, আর এতেই আন্দোলনে ছেদ পড়ার সংখ্যা তৈরি হয়। ঠিক সে সময় দৃশ্যপটে হাজির হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিলিয়ে পড়ার সংখ্যায় থাকা আন্দোলনে নতুন প্রাণের সঞ্চার করে তাদের দৃঢ়তা। সে সময় আন্দোলনের সামনে সারিতে থাকা শিক্ষার্থীরা বলছেন, যখন সারা দেশে পুলিশের হামলা জোরদার হতে থাকে ঠিক তখনই রাজপথে সক্রিয় হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই যে আমাদের একটা আন্দোলন এবং আন্দোলন থেকে আমাদের প্রত্যাশা, এইসব কিন্তু আমাদের যদি আমরা বলি 100%-এর মধ্যে কিন্তু আমরা 10%ও পাইনি। মাথা পরিবর্তন হয়েছে, কিন্তু মূল যে পরিবর্তন এটা হয় নাই। এমনকি এলিট শ্রেণী যারা তাদের পরিবর্তন হয়েছে, এটা সুন্দর, এটা বাস্তব। জুলাইয়ের আন্দোলনকারীরা জানান, 18 জুলাই ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, আইইউসিবি, বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হন রামপুরায়, গড়ে তোলেন তুমুল প্রতিরোধ। সাধারণ মানুষ তারা আমাদের সাথে একত্র হয়, তারা দেখতেছিল যখন স্টুডেন্টের উপরে গুলি চলতেছিল, তারা এসে আমাদের সাথে একত্রিত হয় এবং একটা গণজোয়ার নিয়ে মানুষ গণভবনের উদ্দেশ্যে রওনা দেয়। আমি একবার প্রস্তুত হয়ে বেরোইছিলাম যে আজকে আসলে আমার আর ফেরা হবে না, এবং আম্মুও ভেবে নিছিল যে তার ছেলে বাইজিদ আর বাসায় ফিরবে না আর কি। পরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গঠন করেন সেন্ট্রাল প্রাইভেট অ্যালায়েন্স কমিটি। এতে যুক্ত হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা। এতে আরো তীব্র হয় আন্দোলনের গতি প্রকৃতি। সারা বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলা, বিশেষত ঢাকা, রামপুরা, বসুন্ধরা, মিরপুর উত্তরা, এদিকের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো অগ্নিগর্ভরূপে ধারণ করে। 5ই আগস্টের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ওই দিন পুলিশ আমাদের সাথে প্রতারণা করে, কথা বলবে বলে সামনে নিয়ে গুলি করে। মানে এলাকায় এলাকায় যেখানে আন্দোলন হয় না সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে চাঁদাবাজি টাটাবাজি এগুলো করছে। আমাদের যারা পোস্টার বয় ছিল তাদের বিরুদ্ধে মারাত্মক কমপ্লেইন আছে। আমরা তাদেরকে এই বিষয়ে ওন করি না। আমরা অবশ্যই তাদেরকে বলি যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা যেন জাতির সামনে তাদের অবস্থানকে পরিষ্কার করে। তবে গণঅভ্যুত্থানের পর যে আকাঙ্ক্ষা ছিল অনেক ক্ষেত্রেই তার লক্ষ্যে না পৌঁছানোই হতাশা রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর মাঝে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। সাগরে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রায় 2 মাস আগে এর খসড়া মন্ত্রণালয়ে পাঠিয়েছে পেট্রোবাংলা। সংস্থাটি বলছে, বিদেশি প্রতিষ্ঠান আগ্রহী হয় এমনভাবেই তৈরি করা হয়েছে দরপত্র। সরকারের অনুমোদন মিললেই আহ্বান করা হবে দরপত্র। তবে বিশ্লেষকরা মনে করেন, স্বচ্ছতা নিশ্চিতের সরকারের উচিত খসড়া দরপত্র জনসম্মুখে প্রকাশ করা। বর্তমান কূপগুলোতে প্রতিদিনই কমছে প্রাকৃতিক গ্যাসের মজুত। এতে শিল্প কারখানায় চাহিদা মতো দেয়া যাচ্ছে না জ্বালানি।
অর্থনীতির চাকা সচল রাখতে চড়া দামে এলএনজি আমদানি করে হিমশিম সরকার। এমন পরিস্থিতিতে দাবি উঠেছে নতুন গ্যাস কূপ অনুসন্ধানের। তারই অংশ হিসেবে বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানের দরপত্র চূড়ান্ত করেছে পেট্রোবাংলা, যে প্রস্তাব প্রায় 2 মাস ধরে পড়ে আছে মন্ত্রণালয়ে। অফশোরে তো মিনিস্ট্রিতে আমরা পাঠিয়েছি আমাদের ড্রাফট পিএসসি মডেল, 2 মাসের মতো হলো, এখন আমাদের কাছে রিটার্ন ব্যাক করে নাই। মন্ত্রণালয় আমরা পেলে আমরা বিডিং রাউন্ডে চলে যাব। এর আগে 2024 সালের 10ই মার্চ একই রকম দরপত্র আহ্বান করেছিল আওয়ামী লীগ সরকার, তবে তাতে সাড়া দেয়নি কোনো বিদেশি প্রতিষ্ঠান। পেট্রোবাংলার চেয়ারম্যানের দাবি, বিদেশি প্রতিষ্ঠান আগ্রহী হয় এমনভাবেই করা হয়েছে এবারের দরপত্র। যারা পার্টিসিপেট করলেন বিডার এবং ইলেকট্রনিক মিডিয়াতে যে মতামতগুলো আসছে সেগুলি এবং বিশেষজ্ঞ মতামত সমন্বয় করে আমরা একটা আপডেটেড ভার্সন পিএসসি মডেল অফশোর সেটা মিনিস্ট্রিতে পাঠিয়েছি। পরিস্থিতি অবজার্ভ করছি এবং আমরা তো অবশ্যই আশা করছি। বিশ্লেষকদের দাবি, জবাবদিহি নিশ্চিতে সরকারের উচিত খসড়া দরপত্র জনসম্মুখে প্রকাশ করা। এখন আমরা জানতে চাই বিশেষভাবে যে সাগরের গ্যাস কত পয়সা, কত দরে বা কত ট্যারিফে মূল্য হারে কেনার শর্তে আমরা দরপত্র আহ্বান করছি। কর্পোরেট ট্যাক্স আইওসির মুনাফা থেকে নেওয়া হবে না সরকার মাফ করে দেবে, অর্থাৎ সরকার দেবে, সরকার দেওয়া মানে ভোক্তারা দেবে, এইসব ডিটেলস বিষয়গুলো চুক্তির সেটা জনসমক্ষে আসতে হবে। বিশ্লেষকরা মনে করেন, আওয়ামী লীগ আমলে শুরু হওয়া জ্বালানি খাতে অভিনব কায়দায় দুর্নীতি বন্ধ করা না গেলে নতুন তেল গ্যাস অনুসন্ধানের সুফল পাবে না ভোক্তারা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বন্যায় নিহত বেড়ে 43 হয়েছে, তাদের মধ্যে 15 জনই শিশু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নদী তীরবর্তী একটি গ্রীষ্মকালীন ক্যাম্প থেকে নিখোঁজ হওয়া 27 শিশুর সন্ধান মেলেনি এখনও। তাদের মধ্যে অনেকেই 12 বছরের কম বয়সী। নিখোঁজদের সন্ধানে দ্বিতীয় রাতের মতো অভিযান চালাচ্ছেন 100-র বেশি উদ্ধারকর্মী। তাদের প্রত্যেককে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কার কাউন্টির শেরিফ। বন্যা কবলিত এলাকাগুলো থেকে এখন পর্যন্ত প্রায় 850 জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। দুর্যোগকালীন এই পরিস্থিতি মোকাবেলা করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে ফেডারেল প্রশাসন। উদ্ধার অভিযানে সহায়তা করতে কোস্টগার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম। সপ্তাহের শেষে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।